আবারও মার্কিন MQ-9 ড্রোন ধ্বংস করল হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে হিজবুল্লাহর উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবার ইয়েমেনের হুতি অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নতুন বছরের প্রথম প্রহরে কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাহত অন্তত 8 জন। আরো জানিয়ে দিব, এবার ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন। এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে নববর্ষে ব্যাপক বিক্ষোভ তুরস্কে। আবারও ইসরায়েলি হামলায় আরো 23 জন ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও মার্কিন MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করল হুতি বিদ্রোহীরা। আবারও মার্কিন সামরিক ড্রোন MQ-9 ভূপাতিত করার দাবি করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা মধ্য মারিব গভর্নরেটের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনে প্রায় $3 কোটি মূল্যের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। হুতি বিদ্রোহীরা আগের মতোই তাদের দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি, যদিও এ ধরনের ফুটেজ গোষ্ঠীটির টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে প্রচার করা হতে পারে। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, ড্রোনটি স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে বলেছিল, তারা সোমবার ও মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে হুতি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে। সেন্টকম বলেছে, হামলার সময় মার্কিন কর্মীদের কোনো আঘাত বা সরঞ্জামের ক্ষতি হয়নি। সেন্টকম বিবৃতিতে একটি রিপার ড্রোন হারানোর কোনো তথ্য উল্লেখ করেনি। এদিকে লেবাননে হিজবুল্লাহর উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের 1 মাসের মধ্যে লেবাননে আরো এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। গত 27 নভেম্বর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু চুক্তি লঙ্ঘন করে এরই মধ্যে কয়েকবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এবার নতুন বছরের প্রাক্কালে আবারও বৈরুতে হামলা করেছে ইহুদিবাদী দেশটি। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, এ সময় হিজবুল্লাহর যোদ্ধারা গুদাম থেকে গাড়িতে করে অস্ত্র স্থানান্তর করছিল। হিজবুল্লাহর কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল তা সামরিক বাহিনী বিস্তারিত জানায়নি। এতে বলা হয়েছে, হামলায় গাড়ি ও অস্ত্রের ডিপো উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইসরায়েল এবং লেবাননের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার প্রতি অবিচল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য যে কোনো হুমকি দূর করতে কাজ করবে। এর আগে ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর 3 দিন না যেতেই লেবাননে হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলের 2টি গ্রামে চালানো এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার ইয়েমেনের হুতি অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায় আঘাত আনা হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতিদের নির্দেশনা ও অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত এবং উৎপাদন স্থাপনাগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য। এর আগে এই স্থাপনাগুলো থেকে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌযান ও বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয় যে, এই অভিযান ইরান সমর্থিত হুতিদের কার্যক্রম বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সেন্ট্রাল কমান্ডের চেষ্টার অংশ। তাদের ভাষ্য, এই অভিযানগুলো ইরান সমর্থিত হুতিদের আঞ্চলিক অংশীদারদের এবং ওই অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক জলযানগুলোকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ।
এদিকে নতুন বছরের প্রথম প্রহরে কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাহত অন্তত ৮ জন। ২০২৫ সালের প্রথম প্রহরে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় মস্কোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীতে এই হামলা হয়। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। এই ঘটনায় ধ্বংসাবশেষের নিচ থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে হয়েছে, যা ইঙ্গিত করে যে ড্রোনগুলো মাঝপথেই আটকানো হয়েছিল। এছাড়া কিয়েভের পেচোরস্কি জেলায় হামলা চালানো হয়েছে বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা। সেখানে প্রেসিডেন্টের প্রাসাদ ও সরকারি কোয়ার্টার অবস্থিত। আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের কেন্দ্রে হামলার হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেছিলেন, সেই হামলা হবে মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব। এবার ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করলো ইউক্রেন। ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইউক্রেনের উপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। আর এই অসাধ্য সাধন হয়েছে কেবল এই দুই গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি থাকার কারণে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন বছরের প্রথম দিন থেকেই ইউক্রেনের উপর দিয়ে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল। এর ফলে নতুন বছরের শুরুতে ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামলো। বুধবার ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাসপ্রমের মধ্যে ৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনবাসীর রক্তের বিনিময়ে রাশিয়াকে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের অনুমতি দেবে না। ইউরোপীয় কমিশনকে গ্যাস সরবরাহ লাইন প্রস্তুতির জন্য ১ বছর সময় দিয়েছে ইউক্রেন। এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা স্থিতিস্থাপক এবং সহনীয় রাখার পর্যাপ্ত ক্ষমতা তারা রাখে। ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হলেও রাশিয়া এখনো কৃষ্ণ সাগর জুড়ে তুর্কো স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক এবং সার্বিয়াতে গ্যাস পাঠাতে পারবে। এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে নববর্ষে ব্যাপক বিক্ষোভ তুরস্কে। ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে নববর্ষের দিনে তুরস্কের ইস্তাম্বুলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ থেকে গাজায় ইসরায়েলি নিষ্ঠুরতা প্রতিবাদ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানিয়েছে তারা। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি। এতে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফজর নামাজের পর তুর্কি ও ফিলিস্তিনের পতাকা নিয়ে গালাতা সেতুতে জড়ো হয়। এরপর মসজিদ থেকে ঐতিহাসিক উপদ্বীপ জুড়ে মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা চলমান নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি এবং ইসরায়েলি গণহত্যার অবসানের জন্য প্রার্থনা করেন। বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। গালাল সেতুর মাঝখানে সেখানে একটি বিশাল ব্যানারে তুর্কি ও ফিলিস্তিনি পতাকা সহ লেখা ছিল, গাজায় গণহত্যা বন্ধ করুন। বিক্ষোভকারীদের অনেকে নৌকা ও সাগর থেকে প্রতিবাদের সমর্থন জানায়। আবারও ইসরায়েলি হামলায় আরো ২৩ জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আর এর মাধ্যমে ১.৫ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৫,৫৫০ জন ছাড়িয়ে গেছে। চলমান বর্বর এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রগুলোর বরাতে জানা গেছে। উত্তর অঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় ১৫ জন মারা গেছেন। একই ঘটনায় শিশু সহ আরো কয়েকজন আহত হয়েছেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় ৪৫,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরো দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে তিনি এ ইচ্ছার কথা জানান। উত্তর কোরীয় সংবাদ মাধ্যম কেসিএনএর বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। চিঠিতে কিম জং উন পুতিন এবং রাশিয়ার সামরিক ও বেসামরিক জনগণের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে বিদায়ী বছরে একাধিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় করতে তিনি আগ্রহী। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কিম 2025 সালকে একবিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন রুশ সেনাবাহিনী নব্য নাৎসিবাদকে প্রতিহত করে বিজয় অর্জন করবে। 2024 সালে জুন মাসে কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এক পক্ষের উপর সশস্ত্র আক্রমণ হলে অন্য পক্ষ সামরিক সহায়তা দেবে।